লন্ডনে তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর বাংলাদেশের রাজনীতির চেহারা, বৈশিষ্ট্য, চরিত্র সবকিছুই কেমন যেন একটু পাল্টে গেছে। আপনারা কি সেটি খেয়াল করেছেন? আচ্ছা, আপনাদের চোখে কি কি পরিবর্তন ধরা পড়েছে বলুন তো দেখি। আমার কাছে মনে হয়েছে যে বিগত সময়ে নির্বাচনের প্রশ্নে বিএনপি যেমন একটা ঝড়ো হাওয়ার মতো একটা অবস্থা তৈরি করার চেষ্টা করেছিল, কিংবা তাদেরকে নির্বাচনের জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছে এমন একটি অবস্থা, এমন একটি ভাবমূর্তি তারা তৈরি করেছিল। সেই জায়গাটায় হঠাৎ ফানা তোলা সাপ হঠাৎ একেবারে নুয়ে পড়লে যেমন হয়, বিএনপির অবস্থাটা এখন হয়েছে ঠিক সেরকম। মনে হচ্ছে যে কোনো কিছুতেই বিএনপির এখন আর কোনো আপত্তি নেই, কোনো তাড়াহুড়া নেই। বিএনপি এখন অনন্তকাল অপেক্ষা করতে পারে যে কোনো কিছুর জন্যে। এই দেখুন না, গতকালই আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন নিয়ে যে কথাটি বলেছেন, আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদের সময় দিতে হবে, অত নির্বাচন নিয়ে অত তাড়াহুড়া করার কিছু নেই। অথচ কয়েকদিন আগেই আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদরা কি বলতেন? তারা বলতেন যে ডিসেম্বর কেন, তার আগেই নির্বাচন করা যায়, নির্বাচনের জন্য অত সময়ের প্রয়োজন নেই। কিংবা গতকাল জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আলিরিয়াস সাংবাদিকদের জানালেন যে অনেকগুলো বিষয়ে তাদের মধ্যে ঐকমত্য হয়েছে, বিএনপি প্রায় সব অনেক ছাড় দিয়ে তাদের প্রস্তাবে রাজি হয়ে গেছে। অথচ আমরা এতদিন দেখেছি কি যে এইসব সংস্কার প্রস্তাব তারা মানবে কি মানবে না, কিংবা তারা ক্ষমতায় গেলে এগুলোকে ফেলে দেবে কি দেবে না, এমন একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে বিএনপি একেবারে সুবোধ বালকের মতো হয়ে গেল কেন? আবার আমরা দেখি কি যে এই সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রাজনৈতিক দলটি এনসিপি, তারা আবার সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলতে শুরু করেছে, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। এমনকি জামাতে ইসলামীও সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। ফলে কেমন জানি রাজনীতির চাকাটা একেবারে পুরো মানে উল্টাপাল্টা 69, উল্টো হয়ে গেছে আর কি। কেন এমন হলো? এই সব কিছু কি আসলে রাজনীতির চরিত্র, রাজনীতির চালচিত্র বাংলাদেশের, নাকি কোনো পাতানো খেলা? দর্শক, আপনাদের কি মনে হয়? আমরা ঠিক গতকালকের দিনটার দিকে যদি তাকাই, আমরা দেখলাম যে ঢাকায় জাতীয় ঐকমত্য কমিশন অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গে তারা বৈঠক করেছে। বিএনপি সেখানে যোগ দিয়েছে, এনসিপি সেখানে যোগ দিয়েছে। এনসিপি যদিও বলছে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা নিয়ে এখন সন্দিহান হয়ে পড়েছে। জামাতে ইসলামী সে বৈঠকটি বয়কট করেছে। তারা কেন বয়কট করেছে কোনো ঘোষণা দেয়নি, ঘোষণা না দিয়ে তারা বয়কট করেছে। কিন্তু পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলেন, তখন বিএনপি জামাতে ইসলামীর প্রতিনিধিত্বকারী জয়েন্ট সেক্রেটারি, সহ সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, তারা বলেছেন যে ইন প্রটেস্ট তারা এই বয়কটটি করেছেন। এবং সেই প্রটেস্টটি হচ্ছে যে কেবলমাত্র একটি রাজনৈতিক দলের সঙ্গে, বিএনপির সঙ্গে আলাপ করে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে বসে কিভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিলেন, তার প্রতিবাদে তারা এই গতকালকের সভাটি বয়কট করেছেন। হামিদুর রহমান আজাদ অবশ্য জানাননি যে তারা এটি এই যে বয়কট করেছেন, তারা আবার কখন ফিরে যাবেন, আদৌ ফিরে যাবেন কিনা। তবে ঢাকার জাতীয় দৈনিক সমকাল তারা নাম প্রকাশে অনিচ্ছুক জামাত নেতাদের সঙ্গে কথাবার্তা বলে তারা বলছে যে এটি হচ্ছে একটা টোকেন প্রোটেস্ট। জামাতের কোনো কোনো নেতা সমকালের রিপোর্টারকে বলেছে যে এটি প্রতীকী প্রতিবাদ এবং প্রতীকী বয়কট। কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন যদি তাদেরকে একটা ব্যাখ্যা দেয় যে কেন, কী অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস কেবলমাত্র বিএনপির সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা দিয়ে দিলেন, তাহলে তারা আবার সবাই যোগ দেবে। ডক্টর ইউনূস বিএনপির সঙ্গে আলাপ করে নির্বাচনের তারিখ কেন, কিভাবে ঘোষণা করে ফেললেন, সেই ব্যাখ্যা জাতীয় ঐকমত্য কমিশন কিভাবে দেবে? জামাত জাতীয় ঐকমত্য কমিশনের কাছেই বা কেন বা কিভাবে এই ব্যাখ্যা চাইবে? এটি তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এখতিয়ার, প্রধান উপদেষ্টার এখতিয়ার। সো এইসব জায়গাগুলোতে কোথাও একটা ফাঁক ফোকর আছে। মজার ব্যাপার হচ্ছে, বিএনপি এনসিপি যেই সময়টায় যেই দিন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সভা করছে যে সংস্কারের প্রশ্নে, সংস্কারের বিভিন্ন প্রস্তাবনা নিয়ে কোনগুলো তারা মানবে, কোনগুলো মানবে না, জামাতে ইসলামী সেটি বয়কট করে তারা গিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাসের যে রাজনৈতিক শাখা প্রধানের সঙ্গে তারা একটি বৈঠক করেছেন। শাখা প্রধান মিস্টার ম্যাথিউ বের সঙ্গে সে বৈঠকে
সে বৈঠক সম্পর্কে জামাত ইসলামী নিজেরাই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আবার সেটি সবাইকে জানিয়েছে। যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে আদৌ তেমন কিছু বলা হয়েছে কিনা সেটি আমি খুঁজে পাইনি বা আমি জানিনি, তবে জামাতের প্রেস রিলিজের বরাতে ঢাকার বিভিন্ন পত্রপত্রিকায় এই বৈঠকটির খবর ছেপেছে এবং সে খবরে তারা বলা হয়েছে যে জামাতে ইসলামী যুক্তরাষ্ট্র দূতাবাসের যে রাজনৈতিক শাখা প্রধান তার সঙ্গে বৈঠকে দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা, দলীয় সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, এইসব বিষয় নিয়ে তারা তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। আমরা জানি যে জামাতে ইসলামীকে নিয়ে পশ্চিমা দেশগুলোতে নানা রকম প্রশ্ন আছে, নানা রকম সংশয় আছে, সন্দেহ আছে। আবার জামাতে ইসলামের মতো উগ্রপন্থী কিংবা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন দেশে পশ্চিমারা তাদের স্বার্থ হাসিলের জন্য সহজে ব্যবহার করতে পারে বা করে। বাংলাদেশেও আওয়ামী লীগ শাসনের যে অবসান ঘটেছে বা শেখ হাসিনা সরকারের যে পতন ঘটেছে, সেই পতনের আন্দোলনে জামাতে ইসলামী এবং এনসিপি তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বলা হয়ে থাকে যে গত বছরের জুলাই আগস্ট মাসে যে আন্দোলনটি হয়েছে, যে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতন ঘটেছে, সেটি আসলে জামাত ইসলামের পরিকল্পিত বিভিন্ন উপায় বা কর্মসূচির মাধ্যমেই ঘটেছে এবং এটি 1971 সালের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের একটি কাউন্টার রেভলিউশন কিংবা মুক্তিযুদ্ধের প্রতি বিপ্লব। এবং আমরা দেখেছি যে 5ই আগস্টের পর থেকে ক্ষমতার বলয়ে জামাতে ইসলামের প্রভাব প্রতিপত্তি সেটিকে আমরা সবসময় দেখেছি এবং সাধারণ মানুষের ধারণা ছিল যে সরকারের সবচেয়ে নিয়ন্ত্রক হচ্ছে জামাতে ইসলামী। এবং আগাগোড়া জামাতে ইসলামী এবং এনসিপিকে নির্বাচনের ব্যাপারে খুবই উদাসীন থাকতে দেখা গেছে এবং বিএনপি যখন নির্বাচন নিয়ে একেবারে তোলপাড় করতে শুরু করেছে তখন জামাতে ইসলামী নির্বাচন নিয়ে কথা বলেছে। বাট ইন রিয়েলিটি এনসিপি কিংবা জামাতে ইসলামী তাদের নির্বাচন নিয়ে খুব বেশি তাড়াহুড়া নেই। তাড়াহুড়াটা ছিল বিএনপির, কিন্তু বিএনপির সেই তাড়াহুড়াটি আসলে এখন আর কমে গেছে। আচ্ছা, এখন প্রশ্ন উঠতে পারে যে আমাদের মনে আমরা প্রশ্ন করতে পারি যে বিএনপি হঠাৎ করে নির্বাচনের ব্যাপারে একেবারে সুবোধ বালকের মতো হয়ে গেল কেন? তাদের এত ধৈর্য হঠাৎ কোত্থেকে এলো, যারা কোনো ধৈর্য ধরতে পারছিল না? আর জামাতে ইসলামী কিংবা এনসিপি তারা হঠাৎ করে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলো কেন? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য দর্শক আমরা যদি একটু জাস্ট লন্ডনে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যকার যে বৈঠকের পরে যে যে ব্রিফিংটি করা হয়েছে, সেই ব্রিফিংয়ে নির্বাচনের তারিখ প্রশ্নে যে বক্তব্যটি উপস্থাপন করা হয়েছে, সেই জায়গায় লাইন বিটুইন দ্য লাইন একটু দৃষ্টি দেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। সেই বিবৃতিতে বা সেই সংবাদ ব্রিফিংয়ে কোথাও কিন্তু নির্দিষ্টভাবে বলা হয়নি, এটা আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, সে কথা বলা হয়নি। বলা হয়েছে যে তারেক রহমান ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাতে সম্মত হয়েছেন, কিন্তু তিনি বলেছেন যদি কিন্তু নানা কিছু যে সংস্কার বিচার এইসব বিষয়ে যথেষ্ট পরিমাণে অগ্রগতি হতে হবে। এখন সংস্কার এবং বিচার দুটি প্রশ্নে যথেষ্ট পর্যাপ্ত, সেই পর্যাপ্ত মানে পরিমাপকটা কি, কতটুকু হলে পর্যাপ্ত হবে সে বিষয়ে কিন্তু কোনো কিছু নেই। আবার হবে যে সে কথাও কিন্তু বলা হয়নি, কিন্তু মানে অনেকটা আচ্ছা ঠিক আছে, তো যে আমরা অনেক সময় বাচ্চারা আইসক্রিম খেতে চাইলে আচ্ছা ঠিক আছে 5 পৃষ্ঠা পড়তে পারলে 6 পৃষ্ঠা পড়তে পারলে তোমাকে আইসক্রিম কিনে দেবো। এখন 6 পৃষ্ঠা পড়তে পড়তে বাচ্চা ঘুমিয়ে গেল আর তার আইসক্রিম খাওয়া হলো না। মানে অনেকটা এরকম হয়েছে ডক্টর ইউনূস বিএনপিকে ওই আইসক্রিম খাওয়ানোর প্রবোধ দেওয়ার মতো করে এই হলে এই হবে, সেই হলে সেই হবে, যেটা তিনি আগে বড় সংস্কার, ছোট সংস্কার, মাঝারি সংস্কার, ছোট প্যাকেজ, বড় প্যাকেজ বলে এক ধরনের ধোঁয়াশা তুলে রেখেছিলেন। এখন আমরা জানি যে এনসিপির একটি ঘোষণা আছে যে জুলাই সনদ বাস্তবায়িত না হওয়া পর্যন্ত, ঘোষণা না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো কথাই বলা যাবে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে খুব শীঘ্রই জুলাই মাসে জুলাই সনদ হবে। জুলাই সনদে আসলে কি থাকবে, কি হবে সেটি নিয়ে জনমনে কৌতূহল আছে, সংশয় আছে, ভীতিও আছে। আমরা এখন পর্যন্ত ঠিক পরিষ্কার না, জাতি পরিষ্কার না যে তারা আসলে জুলাই সনদের নামে কি ঘোষণা করতে চাচ্ছে, কি করতে চাচ্ছে বা কি আমাদের সামনে উপস্থাপন করবে। আবার এই যে সংস্কারের ব্যাপারে যেটি নিয়ে কথাবার্তা হচ্ছে, যেখানে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলী রিয়াজ কালকে জানালেন যে অনেকগুলো বিষয়ে বিএনপি ছাড় দিয়ে ঐক্যমত্য পৌঁছেছে, আবার জামাত সেখানে ছিলই না।
এখন এই যে আবার এনসিপির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, এখন এগুলো কি কোনো ড্রেস রিহার্সাল, এগুলো কি কোনো পাতানো খেলা? অনেকে মনে করছেন যে সামনে ফেব্রুয়ারি মাস যত কাছাতে থাকবে ততই এই সব বিষয়গুলো, এই ভিন্ন মতগুলো জামাতের, এনসিপির এগুলো প্রকট হতে থাকবে এবং এই ভিন্ন মতগুলো প্রকট হতে হতে এমন একটা অবস্থা তৈরি হবে যে তখন তারা নির্বাচনের একটা বিপক্ষে প্রকাশ্যে কথা বলতে শুরু করবে এবং ডক্টর ইউনূসের জন্য তখন সেটি একটা সুবিধা। ও আচ্ছা, আমি তো আগে বলেছিলাম যে পর্যাপ্ত অগ্রগতি না হলে তো ফেব্রুয়ারিতে নির্বাচন করা যাবে না, সেই পর্যাপ্ত অগ্রগতি তো হয়নি, ফলে কিভাবে নির্বাচন হবে? আমি গত দু একদিনে গোলাম মাওলা রনি সাহেবের বেশ কয়েকটি ভিডিওতে শুনছিলাম, তিনি স্পষ্ট করে বলছেন যে নির্বাচন হবে না ফেব্রুয়ারি মাসে, এমনকি জুন মাসে হবে কিনা সেটি নিয়েও সংশয় আছে। অবশ্য তিনি এও বলছেন যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলেও বিপদ, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে নাকি মহা বিপদ। আরেকজন বিশ্লেষক জিল্লুর রহমান, যিনি জুলাই আগস্টের আন্দোলনের পেছনে যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তিনি লাগাতার বলে যাচ্ছেন ডিসেম্বর 31-এর মধ্যে নির্বাচন হতে হবে, না হলে এদেশ আর কখনোই নির্বাচন হবে না, বড় ধরনের বিপর্যয় ঘটবে। কিন্তু ডক্টর ইউনূস তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে চান না। তিনি ফেব্রুয়ারির শর্ত সাপেক্ষে ফেব্রুয়ারির তারেক রহমানের দাবির প্রতি এক ধরনের একটা সহানুভূতি জানিয়ে রেখেছেন, কিন্তু তার মাথায় হয়তো অন্য কিছু আছে। তাহলে নির্বাচনটা কখন হবে? নির্বাচন কি আদৌ হবে? আমি বাংলাদেশে যাদের সঙ্গে কথা বলি কিংবা প্রবাসে বাংলাদেশিদের যাদের সঙ্গে কথা বলি, আই থিঙ্ক মোর দেন 90% পিপল তারা বিলিভ করে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে অত সহজে ইলেকশন দেবে না। আগে যদিও একটা ধারণা ছিল যে বিএনপি যেহেতু চাপাচাপি করছে তাহলে হয়তো নির্বাচনটা হতেও পারে। এখন বিএনপি যেহেতু একেবারে ফনা নামিয়ে ফেলা সাপের মতো একেবারে ধরা সাপ হয়ে গেছে, এখন একেবারেই পোষা মানে হয়ে গেছে, ফলে এখন আর নির্বাচন নিয়ে চাপ দেওয়ার কিছু নেই, বরং জামাত ইসলামী এবং এনসিপি নানা অজুহাত তুলে যে নির্বাচনের পরিবেশ নেই সেটি করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটি বা নির্বাচন বানচাল করে দেওয়ার একটা পরিবেশ তৈরি করতে পারে, যার ড্রেস রিহার্সাল একটা হয়ে গেল জাতীয় ঐক্যমত্য পরিষদের বৈঠক বয়কটের মধ্য দিয়ে। ফলে সামনে একটা অনিশ্চয়তা যা আছে সেটি অধিকাংশ মানুষ বিশ্বাস করতে শুরু করেছে, অধিকাংশ মানুষ বিশ্বাস করে। কিন্তু আমি নিজেও মনে করি বাংলাদেশের ভবিষ্যতের জন্য, বাংলাদেশের অস্তিত্বের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। অর্থনীতির যে খারাপ অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামগ্রিকভাবে ডক্টর ইউনূস গত 10 মাসে আওয়ামী লীগ দেশটিকে যে জায়গায় রেখে গিয়েছিলেন সেখান থেকে উল্টো পথে অনেকটুকু পিছনে নিয়ে গেছে ডক্টর ইউনূসের শাসন। ফলে দেশটিকে টিকিয়ে রাখার স্বার্থে, স্থিতিশীলতার স্বার্থে নির্বাচনের বিকল্প নেই এবং যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া উচিত। এবং এই যে ড্রেস রিহার্সাল, নানা রকম নির্বাচন পিছিয়ে দেওয়া, বানচাল করার এইরকম নানা রকম তৎপরতা, তার বিরুদ্ধেও সেগুলো যাতে না ঘটতে পারে সে ব্যাপারেও আমাদের নজর রাখার দরকার আছে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।